নুসরাত হত্যায় জড়িত ১৩ জন, গ্রেফতার ৮, জানালো পিবিআই। সবাইকে আইনের আওতায় আনার ঘোষণা। নুসরাত হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাজধানীতে দীর্ঘ মানববন্ধন, আইনের সঠিক প্রয়োগের আহ্বান মানবাধিকার কর্মীদের। নৌ, স্বাস্থ্য, কৃষি ও পর্যটন খাতে ভুটানের সঙ্গে ৫ সমঝোতা স্মারক সই, দুদেশের সম্পর্ক আরও গভীর হবে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং পহেলা বৈশাখ কাল উৎসবের প্রস্তুতি দেশ জুড়ে, নিরাপত্তার কোনো হুমকি নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, গুজবে কান না দেওয়ার আহ্বান। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। নুসরাত হত্যায় ১৩ জনের সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান সংস্থার ডিআইজি বনোজ কুমার মজুমদার। দুপুরে সংস্থা কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, হত্যার সঙ্গে সংশ্লিষ্ট ৩ ছাত্রী ও মূল হোতা নুরুদ্দিন স্বীকারোক্তি দিয়েছেন। আসামিরা যত শক্তিশালী হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনার কথা জানান পিবিআই। এই ঘটনায় আমরা ১৩ জনের সংশ্লিষ্টতা পেয়েছি, আরও বাড়তে পারে। সিরাজ সাহেব সহ ৮ জন অ্যারেস্ট আছে। আমাদের এখন কাজ হলো বাকি লোকদের উঠিয়ে আনা। সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার বিচারের দাবিতে রাজধানীর গণভবন এলাকা থেকে বঙ্গভবন পর্যন্ত মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনটি রাজধানীর আসাদ গেট, কলাবাগান, সায়েন্স ল্যাবরেটরি, এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল, কাটাবন, শাহবাগ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, হাইকোর্ট, প্রেস ক্লাব, পল্টন মোড়, দৈনিক বাংলা মোড়, রাজযোগ ভবন এলাকায় অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ফেনী সমিতি। এ সময় বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ধরনের ঘটনার আর কোনো পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। নারী নির্যাতন প্রতিরোধে একাধিক আইন থাকলেও দেশে নারী ও শিশুর প্রতি নির্যাতনের মাত্রা ও ভয়াবহতা উদ্বেগজনক হারে বাড়ছে। মানবাধিকার কর্মী সুলতানা কামালের মতে আইনের সঠিক প্রয়োগ না হওয়া এবং অপরাধীর রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ই এজন্য দায়ী। নারী নিরাপত্তা নিশ্চিত করতে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের সঠিক প্রয়োগের উপর জোর দিলেন তিনি। আরও জানাচ্ছেন এহতারামুল হক। দেশে একের পর এক আলোচিত ঘটনার পরও থেমে নেই নারীর প্রতি সহিংসতা, যার সর্বশেষ সংযোজন ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত। নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় নির্মম নৃশংসতার শিকার হয়ে অকালেই চলে যেতে হলো তাকে। এই ঘটনায় ব্যথিত হয়ে প্রতিবাদের ঝড় ওঠে সারা দেশে। সময়ের পালা বদলে তনু মিতু নুসরাতদের উপর বর্বরতার ঘটনাগুলো চাপা পড়ে আর পার পেয়ে যায় অপরাধীরা। মানবাধিকার কর্মীদের মতে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে না আসলে নারী ও শিশু নৃশংসতার পুনরাবৃত্তি বারবার ঘটবে। তাকে যেভাবে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলো এবং সেই ভিডিওটি ধারণ করা হলো, সেই বিষয়টি কিন্তু আসলে একটি ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে। ফলে এটিকে যদি আমরা বিচারের আওতায় না আনি তাহলে কিন্তু অপরাধীরা আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং যারা এই ঘটনাগুলো ঘটছে তারা ভাববে যে এগুলো করে বোধহয় পার পাওয়া যায়। নুসরাতের ঘটনাটা প্রচণ্ড মর্মান্তিক, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে বলে সেটার বিচার হবে। আরও যে নারীরা প্রতিদিন নির্যাতিত হচ্ছে তাদের বিচার পাওয়ার অধিকার নাই এই দেশে। আসলে আমাদেরকে এই প্রক্রিয়াগুলিকে কার্যকর করতে হবে, এই প্রক্রিয়াগুলিকে স্বচ্ছ করতে হবে। আইনের অপব্যবহার এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা দূর করা গেলে নারী নির্যাতন কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন টিআইবির চেয়ারম্যান সুলতানা কামাল। তাকে গ্রেফতার করা উচিত ছিল নারী ও শিশু দমন আইনের অধীনে, সেটা কিন্তু তিনি করেন নাই। এই ফাঁকটা হচ্ছে সেটা যে গ্রেফতার দেখানো হচ্ছে, মানুষজন ভাবছে ও তাকে তো গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু গ্রেফতার তো হলো 54 ধারায়। 54 ধারার সঙ্গে তো এই এজাহারের কোনো সম্পর্ক নাই। দুটো জিনিস যদি আমরা মাথায় রাখতে পারি, যে পারিবারিক শিক্ষা, তার কগনিটিভ ডেভেলপমেন্ট এবং যে কোনো অপরাধের উপযুক্ত বিচার, এই দুটোকে মাথায় রাখলে কিন্তু আমরা এই ধরনের অপরাধগুলোকে দমন করতে পারবো। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বাড়ার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর জোর দেন সমাজ বিশেষজ্ঞরা।
এহতেরামুল হক, RTV, ঢাকা। চলন্ত বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার মামলায় বাস চালক বিপ্লব দেবনাথকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় বাসটিও জব্দ করা হয়েছে। রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকা থেকে চালককে আটক করা হয়। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মোহসিন জানান, চালকের সহকারীকেও গ্রেফতারে অভিযান চলছে। গতকাল বিকেলে ক্লাস শেষে বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর ফটক থেকে বাসে ওঠেন ওই যাত্রী। নগরীর নিউ মার্কেট এলাকায় আসলে ফাঁকা বাসে তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন বাস চালক ও সহকারী। এক পর্যায়ে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে রক্ষা পান তিনি। এই ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় শুক্রবার বিকেলে মামলা দায়ের করেন ওই ছাত্রী। কাল পহেলা বৈশাখ। দেশ জুড়ে চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। বাঙালির প্রাণের এই উৎসবকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার মৃৎশিল্পীরা। অন্যদিকে পান্তা ইলিশ দিয়ে বছর শুরু করতে বরগুনার ইলিশের বাজারে ভিড় করছেন ক্রেতারা। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন অফি ইসলাম। বর্ষবরণকে কেন্দ্র করে ইলিশের চাহিদা প্রচুর হলেও মৌসুম শুরু না হওয়ায় গভীর সমুদ্রের মাছ উঠছে না বরগুনার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে। বলেশ্বর বা বিষখালীতে যে মাছ শিকার করছে জেলেরা, সেই মাছ খুব ভোরে বেচা কেনা হচ্ছে বিএফডিসি পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্রে। দূর দূরান্তের পাইকাররা সামান্য কিছু ইলিশ মাছ কিনতে পারলেও অনেক পাইকারি হতাশ হয়ে ফিরছেন। মাছ আমাদের বর্তমানে মাছ নাই বলতে চলে, মাছ কম। কেজি একটি 100 সাইজের মন হলে 1,60,70, 1.5 লাখ টাকা মন বর্তমানে। এখন মাছ নাই বিদে এত দাম। এবার 900 গ্রামের মাছ মন প্রতি 1 লাখ টাকা করে আর 700 গ্রামের মাছ 80,000 টাকায় বিক্রি কিনি চলছে বাজারে। তাই ব্যবসায়ীরা বলছেন এবার নববর্ষে ইলিশ মাছ কেনা কঠিন হবে। 700-800 গ্রামের মাছের মন 80,000 টাকা। এটা সাধারণ ফ্যামিলি পহেলা বৈশাখ উদযাপন করাটা অনেকের জন্যই দুষ্কর। এদিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর, দেবিদ্বার, রসুলপুর ও সদর দক্ষিণের বিজয়পুরে মৃৎশিল্পীরা দিনরাত তৈরি করছেন মাটির খেলনা সহ নানান তৈজসপত্র। গেল কয়েকদিনের বৃষ্টি, ঝড়ো হাওয়ায় অনেক খেলনা তৈজসপত্রের ক্ষতি হলেও এই জেলার মৃৎশিল্পীরা থেমে নেই। খেলনা তৈরি করে থাকি সবাই মিলে, তারপরে এগুলা মেলায় নিয়ে বিক্রি করে থাকি। আমরা বাপ দাদার ঐতিহ্যটা ধরে রাখছি। শিল্পটিকে বাঁচিয়ে রাখতে সরকারের সহযোগিতা চেয়েছেন সংশ্লিষ্টরা। অফি ইসলাম, টিভি। উৎসব মুখর পরিবেশে নববর্ষ বরণে রাজধানী সহ দেশ জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকালে রমনা বটমূলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় উৎসব ঘিরে কোনো ধরনের উস্কানি বা গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো ধরনের নিরাপত্তার হুমকি নেই বলেও জানান তিনি। এই ধরনের যদি কেউ এই উস্কানি কিংবা এই নাশকতা কিংবা এই ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, এই দেশের জনগণই তা প্রতিহত করবে, যা এতদিন করে আসছে। আমরা মনে করি এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান ধরনের এইখানে রিউমার প্রপাগান্ডা একটা তৈরি করার প্রয়াস পায়। আমরা সেই জায়গাটাতেও চেষ্টা করছি, আমরা সেই জায়গাটা নজরদারিতে রাখছি যাতে করে এই ধরনের কেউ প্রপাগান্ডা না করতে পারে। নদীতে দেবী গঙ্গার উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ে শুরু হলো ত্রিপুরা জনগোষ্ঠীর বৈশু উৎসব। সকালে খাগড়াছড়িতে ফুল ভাসিয়ে সুখ শান্তি কামনা করেন ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ। 3 দিন ব্যাপী হাড়ি বৈশু, বৈশুমা ও বিচিকাতার নামের এই উৎসব পালন করবে ত্রিপুরারা। এদিকে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে সাংগ্রাই উৎসব। এ উপলক্ষে স্থানীয় রাজার মাঠ থেকে শোভাযাত্রা বের হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুরের নেতৃত্বে শোভাযাত্রায় 12টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ অংশ নেন। পরে রাজার মাঠে পূজা ও পাহাড়ি গুণীজনদের সম্মাননা দেওয়া হয়। সাংগ্রাই উৎসব শেষ হবে আগামী মঙ্গলবার। নতুন বছরের দিনগুলো যেন সুখের হোক, আনন্দময় হোক, এটাই চাই আমরা। নতুন বছরের শুভকামনা সবাইকে। বুদ্ধ স্নানের পর আমাদের পিঠা উৎসব শুরু হবে পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে পিঠা উৎসব।
ভুটানের সাথে নৌ, স্বাস্থ্য, কৃষি ও পর্যটন খাতের উন্নয়নে 5টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে দুদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও লোটে শেরিংয়ের উপস্থিতিতে সমঝোতা স্মারক সই হয়। পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, ভুটানের প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও গভীর হবে। BBIN কার্যকর করতে ভুটান সরকার আন্তরিকভাবে কাজ করবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। ঢাকা সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিংকে সকালে কার্যালয়ের টাইগার গেটে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিক বৈঠকের আগে একান্ত বৈঠক করেন দুদেশের প্রধানমন্ত্রী। চামেলি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ভুটান দ্বিপাক্ষিক বৈঠক। দুদেশের অমীমাংসিত বিভিন্ন বিষয় সমাধানের জন্য আলোচনা করেন দুই দেশের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের উপস্থিতিতে অভ্যন্তরীণ কার্গো চলাচল সহযোগিতা, স্বাস্থ্য খাতে বাংলাদেশ থেকে ভুটানে অভিজ্ঞ চিকিৎসক নিয়োগ, কৃষিতে সহযোগিতা, সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ ও পর্যটন খাতের উন্নয়নে 5টি সমঝোতা স্মারক সই হয়। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে অটিজম সচেতনতা বৃদ্ধি, আঞ্চলিক যোগাযোগ বাড়াতে ট্রানজিট, ভুটান থেকে ভারত হয়ে বিদ্যুৎ আমদানি, শুল্কমুক্ত পণ্য সুবিধা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক। ভুটান আমাদের কাছে 16টি বিষয় ডিউটি ফ্রি, কোটা ফ্রি চেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিষয়টি দেখবেন, আশা করা যায় এটা হবে। হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি, ভুটানে উৎপাদন এবং সেটাকে এই অঞ্চলে বাজারজাতকরণের ব্যাপারে একটা আলোচনা বেশ কিছুদিন ধরে আছে। বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির ব্যাপারে এবং এর যে উন্নত মানের ওষুধ তৈরি করছে সে ব্যাপারে ভুটানিজরা খুবই অ্যাপ্রিসিয়েট করেছে। আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রথম সরকার প্রধান হিসেবে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বাংলাদেশ সফর করছেন। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেশে পালন করা হচ্ছে চৈত্র সংক্রান্তি। ঋতুরাজ বসন্তকে বিদায়ের মধ্য দিয়ে বাংলা 1425 সালকে বিদায় ও 1426 সালকে বরণ করে নেয়ার প্রস্তুতি চলছে। পুরনো বছরের সব জীর্ণতা ঝেড়ে নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত সময় পার করছেন পুরনো ঢাকার ব্যবসায়ীরা। নতুন হালখাতা শুরুর আগে ব্যবসা প্রতিষ্ঠানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছেন অনেকেই, কিনে নিচ্ছেন নতুন হালখাতা। ধর্ম বর্ণ নির্বিশেষে সব দোকানে চলছে নতুন হালখাতার প্রস্তুতি। ব্যবসায়ীরা জানান, বিগত বছর থেকে শিক্ষা নিয়ে নতুন বছরে নতুন উদ্যমে এগিয়ে যেতে চান তারা। না, আজকে তো শেষ দিন। আজকে আমাদের এই যে ধোয়া মোছা করে সবই কমপ্লিট করে কালকে থেকে আমরা নতুন বছরের জন্য আবার নতুন হালখাতা করব। নতুন বছরের জন্য কাম কাজ যাতে কাস্টমার জন্য নতুন সামনে বছর ভালো আসে, এই জন্য এইসবই করতে। এটা হলো কাস্টমারদের জন্য, আমাদের সারা বছর জুড়ে যে কাস্টমাররা আসে আমাদের তাদের জন্য একটু আপ্যায়ন করার জন্য আমরা একটু ধোয়া মোছা করি। তাদের জন্য কিছু গিফটের আয়োজন করা হয়, সেগুলো আমরা তাদেরকে দেব। আগামীকাল নববর্ষ শুরু হবে, বাংলা নববর্ষ, তার আগে প্রস্তুতি নিচ্ছি আমরা। মহা অষ্টমী উপলক্ষে সিরাজগঞ্জের যমুনার তীরে অনুষ্ঠিত হল পুণ্য স্নান। প্রতি বছর চৈত্র মাসে অষ্টম তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের এই পুণ্য স্নান উৎসব হয়। ভোর থেকে যমুনা নদীতে পুণ্য লাভের আশায় স্নানের অংশ নিয়ে গীতা পাঠ ও পূজা অর্চনা করেন ভক্তরা। এদিকে কিশোরগঞ্জে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান উৎসব হয়েছে। হোসেনপুর উপজেলায় এই উৎসবে যোগ দেন দূর দূরান্ত থেকে আসা নারী পুরুষ। পুণ্যার্থীদের জন্য নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। ফেনীর দাগনভূঞায় গণপিটুনিতে সন্দেহভাজন 3 ডাকাত নিহত হয়েছে, আহত হন আরও 2 জন। গতরাতে উপজেলার উত্তর আলীপুর গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই গ্রামে ডাকাতি করতে গেলে 5 জনকে গণপিটুনি দেয় এলাকাবাসী। পুলিশ গিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে ফেনীর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় 3 জনের মৃত্যু হয়। নিহতদের একজন ভোলা চরফ্যাশন উপজেলার মোহাম্মদ সোহাগ, অপর 2 জনের পরিচয় জানা যায়নি। এদিকে চট্টগ্রামের কাটুলি এলাকায় প্রাইভেট কার চালককে হত্যার পর মরদেহ সমুদ্রে ফেলতে যাওয়ার পথে 2 জনকে আটক করে পুলিশ। এদিকে একজন নগরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অপরদিকে পাবনা সদর উপজেলার কলেজ ছাত্র শৈশব সাহাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
চুয়াডাঙ্গায় পুলিশের কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। রুহুল আমিন নামের ওই ব্যক্তি তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। গত রাতে সদর উপজেলার উক্ত গ্রামে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি শুটার গান, কয়েক রাউন্ড গুলি, এক বস্তা ফেন্সিডিল উদ্ধারের দাবি করে পুলিশ জানায় একদল মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক পাচার করছে এমন সংবাদে ওই এলাকায় অবস্থান নেন তারা। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীদের সাথে গোলাগুলি হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় রুহুল আমিনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত হন 2 উপপরিদর্শক সহ পুলিশের 3 সদস্য। এবার মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর। বাংলাদেশ ফুটবলে সাম্প্রতিক সাফল্য আসছে নারী দলের হাত ধরে। বয়সভিত্তিক প্রতিযোগিতায় দারুণ নৈপুণ্য দেখিয়ে চলা মেয়েদের একজন সিরাজ জাহান স্বপ্না। দারিদ্রতা আর প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সমাজে পিছিয়ে পড়া মেয়েদের কাছে স্বপ্না হয়ে উঠেছেন অনন্য উদাহরণ। নারী ফুটবলারদের নিয়ে ভূমির রোহনের ধারাবাহিক প্রতিবেদনের 8ম পর্বে থাকছে স্বপ্নার স্বপ্ন পূরণের গল্প। সিরাজ জাহান স্বপ্না জাতীয় নারী দলের স্ট্রাইকার। 10 নম্বর জার্সিতে ফুটবল পায়ে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন 2001 সালে রংপুরের জয়ারামে জন্ম নেওয়া স্বপ্না। প্রতিপক্ষের রক্ষণ দুর্গ তছনছ করে গোল করাটা যেন তার কাছে ডাল ভাত। 2014 সালে এএফসি অনূর্ধ্ব 14 আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ দিয়ে পথ চলা শুরু জাতীয় দলে। এএফসি অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে আলো ছড়ান। সিনিয়র সাফে 5 গোল করে নিজের জাত চেনান স্বপ্না। ভুটানে অনূর্ধ্ব 18 সাফের এক ম্যাচে 7 গোল করে হইচই ফেলে দেন 2011 সালে বঙ্গমাতা স্কুল ফুটবলের এই আবিষ্কার। এমন আলো ছড়ানো নৈপুণ্যে অনেকটাই দূর হয়েছে সংসারের অনটন দারিদ্রতা। রংপুরের মানুষের মুখে মুখে এখন স্বপ্নার প্রশংসা। এলাকার অনেক কিশোরীদের কাছে এরই মধ্যে হয়ে উঠেছেন অনুকরণীয়। যে মানুষগুলো এক সময় বলতো যে না কিছু করতে পারবো না, কেন খেলতেছি, আজকে সেই মানুষগুলো মানে দেখে অনেক খুশি এবং সবাই একদম সেরকম ভালোই লাগে অবশ্য। অথচ ফুটবলে আসার আগে বড় 2 বোনের মতো তারও বিয়ে দেওয়ার কথা ভাবছিলেন দারিদ্রতার জাতাকলে পৃষ্ঠ কৃষক বাবা মোকসার আলী। কিন্তু বিদ্যালয়ের শিক্ষক হারুনুর রশিদের সহায়তায় অদম্য ইচ্ছা পূরণের সুযোগ হয় স্বপ্নার। স্যারকে ফোন দেওয়া হয়েছিল স্কুল থেকে যে স্বপ্নাকে আসতে দিচ্ছে না, আসলে ওকে ছাড়া আমরা কিভাবে যাব। পরে স্যার বিকাল 5টার দিক রংপুর থেকে উনি বাইক নিয়ে আমাদের বাড়িতে আসছে। আসার পরে তো মাকে বুঝাচ্ছে যে ভাবি খেলতে দেন, মেয়ে ভালো কিছু করবে। আমি বলে যে না ভাই আর খেলতে দিব না, মানুষ অনেক কথা বলে, তুমি আর খেলার দরকার নাই, যেটুকু খেলছে এটুকু। তারপরে স্যার অনেকক্ষণ বুঝাইতেছে, আমি তো কান্না করতেছি। পরে বলছে আচ্ছা ঠিক আছে খেলতে দিচ্ছি, তারপরে মানে আসতে দিছে। জাতীয় দলের প্রায় সব ফুটবলারই বয়স ভিত্তিক দলের। চলতি বছর নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে অভিজ্ঞতার কাছে হেরে তারা বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে। এবার ঘরের মাঠে বঙ্গমাতা আন্তর্জাতিক ফুটবলে সেই কষ্ট ভুলতে চান সিরাজ জাহান স্বপ্না। বাংলাদেশ আরো উন্নত করবে এবং আমরা। মমিন রোহন, আরটিভি, ঢাকা। শেষ করছি দুপুরের সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নুসরাত হত্যায় জড়িত 13 জন, গ্রেফতার 8, জানালো পিবিআই। সবাইকে আইনের আওতায় আনার ঘোষণা। নুসরাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীতে দীর্ঘ মানববন্ধন, আইনের সঠিক প্রয়োগের আহ্বান মানবাধিকার কর্মীদের। নৌ, স্বাস্থ্য, কৃষি ও পর্যটন খাতে ভুটানের সঙ্গে 5 সমঝোতা স্মারক সই, 2 দেশের সম্পর্ক আরও গভীর হবে জানালেন পররাষ্ট্র সচিব। এবং পহেলা বৈশাখ কাল উৎসবের প্রস্তুতি দেশ জুড়ে, নিরাপত্তার কোনো হুমকি নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, গুজবে কান না দেওয়ার আহ্বান। দুপুরের সংবাদ এ পর্যন্ত। আরটিভির সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।